ইউন নামের একজন ফুটবল খেলোয়াড়, যে কিনা ছিল কোরিয়ার আন্তর্জাতিক টিমের সবচাইতে ভালো এবং জনপ্রিয় একজন খেলোয়াড়। কোরিয়া সহ কোরিয়ার বাইরেও তার ফ্যানের কোনো অভাব ছিল না। তবে তার বদমেজাজের জন্য খারাপ একটা অভ্যেস ছিল, আর এই অভ্যেসের কারণে মিডিয়ার সামনে সে না চাইতেও এমন কিছু করে ফেলে যেটা মুহূর্তের মধ্যেই সমস্ত জায়গাতে ভাইরাল হয়ে যায়, যার ফলে দেখতে দেখতেই তার ফ্যানরা হয়ে যায় তার হেটার্স। সারা দেশের মানুষ তাকে বয়কট করলে তাকে আন্তর্জাতিক টিম থেকেও বের করে দেয়া হয়। এতে করে সমস্ত কুল কিনারা হারিয়ে ফেলে ইউন। তার ইমেজ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এখন তার এই নষ্ট হয়ে যাওয়া ইমেজকে ঠিক করার জন্য তার এজেন্সি তাকে একটি আশ্রয়হীন টিমের কোচ বানিয়ে পাঠিয়ে দেয়, যেখানকার প্রত্যেকটি খেলোয়াড়ই রাস্তায় থাকত। এমনকি তাদের মধ্যে কেউ ছিল বয়স্ক, কারো ছিল পায়ের সমস্যা, কারো হাতের সমস্যা, আবার কেউ খেলা সম্পর্কে কিছুই জানে না। তবে তারা প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে অনেক বেশি দুঃখ কষ্টে ছিল, কিন্তু তারপরও তাদের ভেতর খেলা নিয়ে কোনো সিরিয়াসনেসই দেখা যায় না। তারা সব সময় হাসি ঠাট্টা করতেই ব্যস্ত থাকে, এমনকি তারা কেউই ফুটবলে একটা লাথি পর্যন্ত দিতে পারে না। এখন ইউনের মতো রাগী একজন মানুষ যদি এমন একটি টিমের কোচ হয়ে আসে, কি ধরনের বিপত্তি ঘটতে পারে ভাবতে পারছেন? তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? ইউন কি এই অপদার্থদেরকে মানুষ করতে পেরেছিল? আর এই অপদার্থ টিমের মাধ্যমে সে কি তার হারিয়ে যাওয়া ইমেজ ফিরে পেয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অপদার্থ এক ফুটবল টিমের দেশ সেরা খেলোয়াড় হওয়ার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখতে পাই। আর আজকে ছিল এই পুরো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে দুটো দল খুবই দুর্দান্তভাবে পারফর্ম করছিল। তবে কোরিয়ার বিপক্ষে যেই দল পারফর্ম করছিল, তাদের আজকের পারফরমেন্স ছিল খুবই ভালো। তারা খুব দ্রুত গতিতে জেতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। যদিও কোরিয়ান টিম আপ্রাণ চেষ্টা করছিল তাদেরকে কাটিয়ে ওঠার জন্য। দলের সবচাইতে ভালো দুজন স্ট্রাইকার গোল দেওয়ার জন্য এগিয়ে যায়। তাদের নাম ছিল ইউন এবং পার্ক। আর ইউনের এখন পার্কের কাছে বল পাস করে দেওয়ার কথা ছিল, কারণ পার্ক বলটি পেলে সে গোল দিতে পারবে। কিন্তু দেখা যায় যে ইউন তাকে বল পাস করে না দিয়ে সে নিজেই বল নিয়ে এগিয়ে যাচ্ছিল, যেটা দেখে টিমের সবাই একদম অবাক হয়ে যায়। এমনকি টিমের কোচ তো এত পরিমাণ রেগে যায় যে তার মন চাইছিল এক্ষুনি ইউনকে মাঠের মধ্যে এসে মারতে। এবার কিছুক্ষণ পরই দেখা যায় যে কোরিয়ান টিমের প্রতিপক্ষ দল ম্যাচ জিতে যায়। আর সবাই তখন ইউনকে দোষারোপ করতে থাকে। সবাই বলতে থাকে যে ইউনের ভুলের কারণেই তারা ম্যাচ হেরেছে। এখন এই বিষয়টি নিয়ে প্রেস কনফারেন্সেও ইউন এবং তার টিমকে অনেক লজ্জায় পড়তে হয়। বিভিন্ন টিভি চ্যানেলে সাংবাদিকরা তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। বিশেষ করে ইউনকে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এমন সময় দুসিক নামক একজন সাংবাদিক ইউনকে বলে, আমরা জানতে পেরেছি আপনার মা নাকি পালিয়ে গিয়েছে, আর পুলিশ নাকি তাকে খুঁজে বেড়াচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার সাথে কি আপনার মায়ের যোগাযোগ আছে? আপনার মাকে এই খেলা দেখতে এসেছে? কিন্তু ইউন এখানে তার এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না। আর প্রেস কনফারেন্সের পরে দেখা যায় যে টিমের কোচ ইউনকে প্রচণ্ড গালাগাল দিতে থাকে, এমনকি সে বারবার তাকে মারতেও আসতে থাকে। তবে দলের টিম মেম্বাররা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ইউন এখানে একটি কথাও বলে না। এমন সময় টিমের একজন প্লেয়ার ইউনকে বলে যে সে জানে যে ইউন অনেক ভালো একজন খেলোয়াড়, তা না হলে সে তো আর আন্তর্জাতিক টিমে চান্স পেত না। আর সেও জানে যে ইউন অনেকদিন যাবৎ মানসিক অশান্তিতে ভুগছে, কিন্তু তাই বলে ইউনের আজকের এই ম্যাচটি এভাবে খেলা উচিত হয়নি। কোচ তাকে যেভাবে বলেছিল তাকে সেভাবেই খেলতে হতো। এবার ইউন যখন তাদের ক্লাব থেকে বেরিয়ে আসে, তখন আবারও সাংবাদিকরা তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। যদিও সবাই খেলার ব্যাপারেই তাকে প্রশ্ন করছিল, কিন্তু এমন সময় আবারও সেই দুসিক নামক সাংবাদিকটি তাকে বলে, আমরা শুনেছি আপনার মা নাকি দুদিন পরপরই বয়ফ্রেন্ড চেঞ্জ করে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আর বর্তমানে আপনার মা তার কত নাম্বার বয়ফ্রেন্ডের সাথে আছে? একথা শুনে ইউন আর এবার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে সোজা দুসিকের সামনে এসে তার চোখের মধ্যে প্রচণ্ড জোরে খুশি মারে। আর সেদিনই মুহূর্তের মধ্যে ইউনের এই ঘটনা সারা দেশে ভাইরাল হয়ে যায়। যেখানে আগে ইউনকে সবাই ভালোবাসত, সেখানে আজকে এই একটি ভিডিওর জন্য তার পুরো কেরিয়ারই শেষ হয়ে যায়। সবাই ভাবতে থাকে যে ইউন ম্যাচ হেরে যাওয়ায় সাংবাদিকের উপর রাগ ছেড়েছে, তাই ইউনের ইমেজ এখন একদম ধ্বংসের পথে চলে যায়। আর ইউন এখন যে এজেন্সির আন্ডারে খেলছিল, সেই এজেন্সি ইউনকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। আর তারা চিন্তা করতে থাকে যে তারা ইউনের ইমেজ আবারও কিভাবে ফিরিয়ে আনবে। তারা সবাই মিলে ইউনের এই কাজের জন্য তাকে অনেক গালাগালিও করে। ইউন তখন রাগ করে এজেন্সি থেকে চলে যাচ্ছিল, কিন্তু এজেন্সির হেড তখন তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, তুমি সামান্য কথাতে বারবার এমন রেগে কেন যাও? তুমি কি ভুলে গিয়েছ যে তোমার মায়ের সেটেলমেন্টের জন্য তোমার টাকার প্রয়োজন ছিল? একথা শুনে ইউন আবারও মিটিংয়ে ফিরে আসে।
এবার এজেন্সির হেড তখন তাকে সবচাইতে বড় প্ল্যানটি বলে। সে বলে, আমরা চাই তুমি একটি আশ্রয়হীন টিমের ফুটবল কোচ হয়ে কাজ করো, কারণ প্রত্যেকটি আশ্রয়হীন মানুষদের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে। তাই তাদের ইমোশনকে কাজে লাগিয়ে যদি তুমি তাদের দ্বারা ভালো কিছু করতে পারো, তাহলে মানুষের মনে আবারও তোমার জন্য সিম্প্যাথি তৈরি হবে। কিন্তু ইউন তখন সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে যে কোনো কাজ করতেই প্রস্তুত আছে, কিন্তু সে কখনোই মিথ্যে ইমোশন দিয়ে মানুষের সিম্প্যাথি নিতে চায় না। তবে এজেন্সির হেড তখন ইউনকে অনেকভাবে অনুরোধ করতে থাকে যাতে ইউন একটিবার এই কাজটি করে দেখে, কারণ তার দ্বারা যদি কিছু আশ্রয়হীন মানুষদের উপকার হয়ে থাকে তাহলে তো এটা একটা ভালো কাজ। এখন এসব কিছু শুনে ইউন তার কথায় রাজি হয়ে যায়। এবার কিছুক্ষণ পর ইউনের সাথে দেখা করার জন্য লি নামক একটি মেয়ে আসে। এই মেয়েটি মূলত একজন শর্ট ফিল্ম মেকার ছিল, আর ইউনের এজেন্সি তার মাধ্যমে সমস্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। লি খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। তো লি এখানে এসেই প্রথমে ইউনকে বলে, আমি তোমাকে এখন পুরো প্ল্যান বুঝিয়ে দিচ্ছি। তুমি যখন আশ্রয়হীন প্লেয়ারদেরকে খেলা শেখাবে তখন আমি সেই প্রত্যেকটি ভিডিও সিনেমেটিকভাবে তৈরি করব এবং প্রত্যেকের জীবন ডকুমেন্টারি আকারে উপস্থাপনা করব। এতে করে সেই ডকুমেন্টারিগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। সেই সাথে অনেক ব্র্যান্ডই তাদেরকে স্পন্সর দিতে চাইবে। এতে করে একদিকে তাদের টাকাও উপার্জন হবে আর অন্যদিকে ইউনের ইমেজও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার এজেন্সির হেড এখানে ইউনকে বলে যে তার হাতে 2 মাস সময় আছে, কারণ 2 মাস পর বুদাপেস্ট শহরে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। সেটাও হবে আশ্রয়হীন ফুটবল টিমদেরকে নিয়ে। আর এই টুর্নামেন্টটি মূলত আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ। আর সেখানে যদি ইউনের টিম উইনার হয়ে যেতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। একদিকে টিমের প্রত্যেকটি মানুষের কেরিয়ারও দাঁড়া হয়ে যাবে, অন্যদিকে ইউনের ইমেজও ঠিক হয়ে যাবে। তবে ইউনকে যা কিছু করতে হবে সেটা 2 মাসের মধ্যেই করতে হবে। এবার ইউন যেই টিমকে ফুটবল খেলা শেখাবে তাদের একটি ভিডিও ফুটেজ ইউনকে দেখানো হয়। আর কিছুক্ষণ ভিডিও দেখে ইউন বুঝতে পারে যে এখানকার একটি প্লেয়ারও কোনো ভালো প্লেয়ার নয়। এমনকি ফুটবল কিভাবে পায়ের সাথে হ্যান্ডেল করতে হয় সেটাও তারা বোঝে না। তাহলে এমন একটি টিমকে নিয়ে কি বিশ্বকাপ জেতা সম্ভব? তারপর ইউন এখানে সেই টিমের কোচ হতে রাজি হয়ে যায়। লি এবং এজেন্সির হেড এতে অনেক খুশি হয়। লি তখন ইউনকে বলে, তোমাকে আমি মন থেকে সম্মান জানাই, কারণ তুমি আশ্রয়হীনদেরকে নিজের মেধা দান করতে যাচ্ছ। কিন্তু ইউন তখন কিছুটা রেগে গিয়ে তাকে বলে, আমি এখানে কোনো মেধা দান করতে আসিনি। তোমরা চাইলে আমি কিছু টাকা দান করে দিতে পারি। এই টিমের যে পজিশন দেখছি এতে তো মনে হয় আমার ইমেজ যতটুকু আছে সেটাও ডুবে যাবে। তবে এমন সময় এজেন্সির হেড তাকে বলে, তুমি টাকা দান করবে? তুমি তো নিজেই এখন আর্থিক সংকটে আছো। তোমার ইমেজ তো এই ঘটনার আগে থেকেই খারাপ হতে শুরু করেছে। তাই দীর্ঘদিন যাবৎ কোনো কোম্পানিও তোমার সাথে কন্ট্রাক্টে সাইন করছে না। তাই তোমার নিজেরই তো এখন অনেক টাকার দরকার। তাই যাই হয়ে যাক তোমাকে এই কাজটি করতেই হবে। এখন হেডের এসব কথা শুনে ইউন আর কিছুই বলতে পারে না। এবার পরের দিন সকালে দেখা যায় যে ইউন সোজা চলে যায় সেই আশ্রয়হীনদের ক্লাবে, যেখানে তারা ইউনের জন্য অপেক্ষা করছিল। আর ইউন এখানে এসে সবার সাথে অনেক হাসি মুখে কথা বলছিল, যদিও তার ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ এই ধরনের কাজ সে কখনোই করতে চায়নি। এখন ইউন এখানে এই খেলোয়াড়দের অবস্থা দেখেও খুবই বিরক্ত হয়ে যায়। তারপরও সে হাসি মুখে সবাইকে তার পরিচয় দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে লি এসে তাদেরকে থামিয়ে দিয়ে বলে, এই সিনটি ভালো হয়নি, এই একই সিন তাদেরকে আরেকবার শুট করতে হবে। কিন্তু লিয়ের কথা শুনে ইউন এখানে আরো বেশি বিরক্ত হয়ে যায়। সে তখন লিকে বলে, আমি কি এখানে সিনেমার শুটিং করতে এসেছি? এখন খেলোয়াড়দের সামনে ইউন যেন খুব বেশি রেগে যেতে না পারে, তাই লি তখন ইউনকে একটু সাইডে নিয়ে যায়, কারণ লিকে আগেই বলে দেওয়া হয়েছিল যে ইউন অনেক বদমেজাজি মানুষ। লি তখন ইউনকে সাইডে নিয়ে এসে বলে যে সে সবসময় এত অল্প কথাতে রেগে যায় কেন, তার উচিত সবসময় হাসা, এতে তার মন ভালো থাকবে। কিন্তু লি তখন তাকে বলে, তুমি কি আমাকে তোমার মতোই পাগল মনে করো যে সারাদিন আমি তোমার মতো দাঁত বের করে রাখবো? লি তখন তাকে বলে, তুমি আসলে অনেক বদমেজাজি একটি মানুষ, তবে ভালো বুদ্ধি দিলে গাধারাই কিন্তু সেটা মাথায় নেয় না। এই বলে লি সেখান থেকে চলে যায়। আর লিয়ের এই কথাটি ইউনের গায়ে এসে লাগে। সে বুঝতে পারে যে লি তাকেই গাধা বলেছে। এবার কিছুক্ষণ পর ইউন খুবই সিরিয়াসভাবে তার কাজে নেমে পড়ে। সে সবাইকে মাঠের মাঝখানে বসিয়ে তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল। সে তাদেরকে ফুটবল খেলার বিভিন্ন নিয়মকানুনও শিখিয়ে দিচ্ছিল। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে এখন তাদের সবার ভেতর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, আর বাছাই পর্বে যারা টিকে থাকবে তাদেরকেই মূলত মেইন টিমে নেওয়া হবে, যারা কিনা পরবর্তীতে তার সাথে বিশ্বকাপ খেলতে যাবে। একথা শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর বাছাই পর্ব শুরু হয়, আর লি তখন সবকিছু শুট করতে থাকে। আসলে এই বাছাই পর্বের প্ল্যানটিও লিয়েরই ছিল, তবে এই বাছাই পর্বের পুরোটাই ছিল লিয়ের নাটক, কারণ লি মূলত বাছাই পর্বের মাধ্যমে নয়,
বরং সে টিমের মধ্যে শুধুমাত্র সেই সমস্ত প্লেয়ারদেরকেই রাখতে চাইছিল যাদের জীবনে কষ্টের কাহিনী সবচাইতে বেশি, কারণ তার উপর ইউনের কেরিয়ার ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। আর লি যদি ইমোশনাল ভাবে এমন একটি ডকুমেন্ট বানাতে পারে, তাহলে আস্তে আস্তে লিয়ের ইমেজ ঠিক হতে শুরু করবে। আর এটার জন্য এখন তাদের দরকার ছিল অনেকগুলো ইমোশনাল গল্প। তো এখানে বাছাই পর্বে যে সমস্ত প্লেয়াররা খেলছিল, লি আগেই তাদের সবার ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছিল। লি তখন ইউনকে বলতে শুরু করে যে সে কাকে কাকে টিমে নিতে চায়। প্রথম প্লেয়ারের নাম ছিল হন কিম। সে একসময় অনেক ধনী একজন ব্যক্তি ছিল, তার ছিল বিশাল বড় এক কোম্পানি, কিন্তু হঠাৎ করেই তার ব্যবসায় অনেক বেশি লস হয়ে যায়। আর বর্তমানে তার অবস্থা এতটাই করুণ যে এখন তার কাছে 3 বেলা ঠিকমতো খাওয়ার টাকাটাও ছিল না। দ্বিতীয় প্লেয়ারের নাম ছিল সুসন। সুসন আসলে একটি মেয়েকে অনেকদিন যাবৎ ভালোবাসে, তবে সেই মেয়েটির মানসিক সমস্যা ছিল। কিন্তু সুসন সবসময় চেষ্টা করত তার সমস্ত আশাগুলো পূরণ করার জন্য, তবে তাদের দারিদ্রতার কারণে সবসময় সেটা হয়ে ওঠে না। আর তাদের এই দারিদ্রতা এবং ভালোবাসা মিলিয়েছিল অনেক দুর্দান্ত একটি ইমোশনাল গল্প। তৃতীয় প্লেয়ারের নাম হচ্ছে বং জিওন। জিওনের খুব সুন্দর একটি মেয়ে আছে। সে এখন একটি স্কুলে পড়ে, তবে জিওংয়ের ওয়াইফের সাথে তার অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল। আর জিওংয়ের ওয়াইফ আর মাত্র কিছুদিনের মধ্যে তার মেয়েকে নিয়ে চিরদিনের জন্য অস্ট্রেলিয়াতে চলে যাবে। তবে জিওনের মেয়ে তাকে খুবই ভালোবাসত, আর জিওনও তার মেয়েকে ছাড়া কিচ্ছু বুঝত না। জিওনের এই ইমোশনাল গল্পে আছে বাবা মেয়ের এক নিঃস্বার্থ ভালোবাসা এবং একজন মানুষের পরিবার ভাঙার কষ্ট। তাই এই গল্পটিও তাদের ডকুমেন্টারির জন্য দুর্দান্ত হতে চলেছে। এবার আমরা দেখতে পাই মুন সিউজুন নামক একজন প্লেয়ারকে, যাকে সবাই মুন বলে ডাকে। তবে প্রকৃতপক্ষে মুন আসলে কোনো আশ্রয়হীন ছিল না, বরং সে ছিল একজন আন্ডারগ্রাউন্ড গ্যাংয়ের সদস্য। আর বর্তমানে সে পলাতক আছে এবং পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে আশ্রয়হীন সেজে আছে। তার গল্পে অনেকটাই সাসপেন্স রয়েছে, তাই মূলত লি তাকে টিমে রেখেছে। এবার মুনকে যখন ফুটবল খেলতে দেয়া হয়, তখন মুন ফুটবলটি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর সে বিড়বিড় করে নিজেই নিজেকে বলতে থাকে যে সে যখন মাত্র 7 বছর বয়সী ছিল, তখন সে তার মায়ের কাছে একটি ফুটবল চেয়েছিল, কিন্তু তার মা তখন তাকে ফুটবল কিনে দেয়নি। তাই সে মাঠে খেলতে এসে প্রচণ্ড রেগে গিয়ে তার বন্ধুদেরকেই লাথি মারে। আর সেটাই ছিল তার জীবনের অপরাধের প্রথম শুরু। এদিকে লি সুযোগ পেয়ে মনের এই সমস্ত কথা ভিডিও করছিল। তো এভাবে করে লি এক এক করে প্রত্যেকটি প্লেয়ারকে সিলেক্ট করে ফেলে। তবে শুধুমাত্র আর একজন প্লেয়ার সিলেক্ট করা বাকি ছিল। লি তখন শেষ প্লেয়ারটি সিলেক্ট করতে ইউনকে সুযোগ দেয়। ইউন তখন তাকে বলে, সব যেহেতু তুমি নিজেই করছো তাহলে তুমিই করো, আমাকে কেন বলছো। লি তখন ইউনকে একটি ছেলেকে দেখিয়ে দিয়ে বলে, ওই ছেলেটিকে নিতে পারো, ওকে দেখতে অনেকটা খেলোয়াড়দের মতোই, আর সে তার জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখে। এবার সেদিন মাঝরাতে আমরা ইউনকে দেখতে পাই, যে কিনা একটি অন্ধকার গলিতে হাঁটছিল। ঠিক এমন সময় মুখ লুকিয়ে সেখানে একজন মহিলা আসে। ইউন বুঝতে পারে যে এটা তার মা। ইউনের মা এভাবেই প্রায় সময় ইউনের সঙ্গে দেখা করতে আসে। আসলে ইউনের মা কিছুদিন আগে একটি ব্যবসায় নিজের এবং ইউনের সমস্ত টাকা শেষ করে দিয়েছে। তবে সে তার টিম মেম্বারদের ষড়যন্ত্রের শিকার হয়ে জালিয়াতির মামলায় ফেঁসে যায়, আর তাই এখন তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু ইউনের মায়ের একটি দুর্বল দিক আছে। যদি কোনো ব্যক্তি এসে তার সাথে ভালো আচরণ করে, তখন সে সেই ব্যক্তিকে সবচাইতে ভালো মানুষ মনে করে। এভাবেই সে অনেক লোকের কাছ থেকে ধোঁকাও খেয়েছে। তবে ইউনের মাকে এখানে অনেক হাসি খুশি দেখাচ্ছিল। এমন সময় দেখা যায় যে কেউ একজন তাদের পিছু করছে। ইউন মনে করে যে পেছনে হয়তো পুলিশ রয়েছে, কিন্তু এমন সময় দেখা যায় যে সেই লোকটি আসলে ইউনের মায়ের বর্তমান বয়ফ্রেন্ড। ইউনের মা তখন ইউনকে জানায় যে এই ব্যক্তি বাকিদের মতো নয়, সে তাকে অনেক ভালোবাসে এবং অনেক সম্মান করে। তবে মায়ের এই পরিস্থিতি দেখে ইউনের আর কিছুই বলার থাকে না, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে তার মাকে নিয়ে অনেক হতাশ ছিল। এবার পরের দিন সকালে লিওনকে জানায় যে তাদের টিম থেকে সুসন নামক সেই প্লেয়ারটি চলে গিয়েছে, যার গার্লফ্রেন্ডের মানসিক সমস্যা ছিল। আর তাদের আজকের মিশন হচ্ছে তাকে টিমে ফিরিয়ে নিয়ে আসা। এখন ইউনকে যা কিছু করতে হবে সেটার একটি স্ক্রিপ্ট তৈরি করে লিওনকে সেটা দিয়ে দেয়। এরপর লি ডকুমেন্টারি ভিডিওগুলো এডিট করার সময় সে ভয়েস ওভারের মাধ্যমে বলে যে সুসন ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে, তার কখনো নিজের কোনো বাড়ি ছিল না। তাই সে মাত্র 17 বছর বয়স থেকে কনস্ট্রাকশনের কাজ করতে শুরু করে, আর শুধুমাত্র নিজের একটি বাড়ির জন্য অল্প অল্প করে টাকা জমাতে থাকে। তবে একদিন কনস্ট্রাকশন সাইডে কাজ করতে গিয়ে সে অনেক উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে যায়। আর এরপরে সে নিজের বাড়ির জন্য যেই টাকাগুলো জমাচ্ছিল সেই সমস্ত টাকা তার চিকিৎসার পেছনেই খরচ হয়ে যায়। এরপর তার কাছে যে অল্প কিছু টাকা ছিল সেটাই একদিন রেল স্টেশনে ঘুমানোর সময় গুন্ডারা তাকে মেরে তার কাছ থেকে নিয়ে যায়। আর সে যখন খুবই করুণ অবস্থায় রেল স্টেশনে পড়েছিল,
তখন তার কাছে জিজুন নামক একজন মানসিক ভারসাম্যহীন মেয়ে আসে, আর মেয়েটি তাকে সাহায্য করে। এরপর থেকেই তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। তবে সুসন এখন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতে না পারলেও সে যখনই ছোটখাটো যেই ধরনের কাজ পায় সেটাই করে থাকে। নিউজ পেপার বিক্রি থেকে শুরু করে সে যে কোনো ছোট ছোট কাজগুলোও করে। এবার দেখা যায় সুসন যখন আজকে নিউজ পেপার বিক্রি করছিল, তখন ঠিক সেই সময় সেখানে ইউন চলে যায়। ইউন তখন তার কাছে জানতে চায় যে সে টিম ছেড়ে কেন চলে এসেছে। সুসন এতে বিরক্ত হয়ে ইউনকে সেখান থেকে চলে যেতে বলে। ইউনও সেখান থেকে চলেই আসছিল, কিন্তু এমন সময় লি তাকে ইশারা দিয়ে বলে যে সবকিছু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, তাই যতটুকু সম্ভব তাকে ভালো ব্যবহার করতে হবে। ইউন তখন হাসি মুখে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে এবং তাকে টিমে ফিরে আসতে বলে, কিন্তু এতে তেমন একটা লাভ হয় না। কিন্তু ঠিক তখনই সেখানে জিজুন চলে আসে। জিজুন তখন ইউনকে একটি খাবার দিয়ে বলে, তুমি কোরিয়ার আন্তর্জাতিক টিমের ফুটবল খেলোয়াড় না? আমি তো তোমার অনেক ম্যাচ দেখেছি। এরপর জিজুন আস্তে আস্তে বলে যে তার ফুটবল খেলা খুবই পছন্দ। এটা শুনে সুসন তো একদম অবাক হয়ে যায়, কারণ জিজুনের সাথে দেখা হওয়ার পর থেকে জিজুন তার সাথে একদিনও কথা বলেনি। তাই সুসন জানত যে জিজুন হয়তো কথাই বলতে পারে না, কিন্তু জিজুন যেহেতু ফুটবল খেলা পছন্দ করে, এজন্য সুসন এবার ফুটবল খেলতে রাজি হয়ে যায়, আর সে তার টিমের সাথে প্র্যাকটিসের জন্য চলে আসে। এরপর সবাই মিলে যখন একসাথে প্র্যাকটিস করছিল, তখন সেগুলোর ভিডিও করছিল লি। এখানে দেখা যায় যে লি এবং ইউনের মাঝে এখন অনেক দুষ্টু মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে। এবার প্র্যাকটিস চলাকালীন সময় দেখা যায় যে সুসনের ধাক্কাতে হন নামক একজন প্লেয়ার খুবই আহত হয়ে যায়। সে তার পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল। এরপর হসপিটালের বেডে শুয়ে হন তখন ইউনকে বলে যে ডক্টর বলেছে তার সুস্থ হতে 1 মাসের মতো সময় লাগবে, আর বিশ্বকাপ খেলা তো 2 মাস পর, তাই ইউন যেন তাকে টিম থেকে বাদ না দেয়। ইউন তখন তাকে বলে যে সে 1 মাসের মধ্যে সুস্থ হলেও তার খেলা শুরু করতে আরও বেশি সময়ের দরকার। হন তখন তাদের সবাইকে বলে যে সে শুধুমাত্র ফুটবল খেলা তার ওয়াইফ এবং তার মেয়ের জন্য খেলতে চায়। একটা সময় ছিল যখন সে অনেক সফল একজন ব্যবসায়ী ছিল, কিন্তু তখন সে কখনোই তার পরিবারকে খুব একটা মূল্যায়ন করেনি। তবে একটা সময় সে দুর্নীতির মিথ্যে মামলায় ফেসে যাওয়ার কারণে তার ব্যবসায়ের সবকিছু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়, আর জেল থেকে ছাড়া পাওয়ার পর সে হয়ে যায় একদম নিঃস্ব। সে তখন রাস্তায় রাস্তায় থাকত এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে হাত পেতে কোনো মতে নিজের খাবার জোগাড় করত। তবে একদিন সে অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার পর তার ওয়াইফ তাকে হসপিটালে দেখতে এসে তাকে বলে যে সে যেন আর কোনোদিন তাদের সামনে না আসে, তারা তাকে কখনোই দেখতে চায় না। তাদের তো এখন এটা ভাবতেই লজ্জা হয় যে তার মতো মানুষ তাদের আপন কেউ ছিল। আর সেদিনের পর থেকে হন মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এমন কিছু করে দেখাবে যেটার মাধ্যমে তার পরিবার তাকে নিয়ে গর্ব করবে এবং বুঝতে পারবে যে সে ততটা অযোগ্য মানুষ ছিল না। তাই সে বিশ্বকাপ খেলাতে ভালো পারফর্ম করতে চায়, কারণ সেই খেলাটি সরাসরি টিভিতে টেলিকাস্ট হওয়ার পর তার পরিবার নিশ্চয়ই তাকে দেখবে এবং তাকে নিয়ে গর্ব করবে। তাই এই খেলাটি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এদিকে ইউন বুঝতে পারছিল না যে সে হনকে নিয়ে এবার কি করবে। তবে তারপরও তাদেরকে এখন একজন ব্যাকআপ প্লেয়ার রাখতে হবে। তো ইউনকে পরামর্শ দেওয়ার জন্য তাদের সঙ্গে ছিল একজন জুনিয়র কোচ। সেই জুনিয়র কোচের মাধ্যমে ইউন একটি ছেলের ব্যাপারে খোঁজ পায়। তারা তখন সেই ছেলের সাথে দেখা করতে যায়, যে কিনা বিভিন্ন জায়গাতে নিউজ পেপার বিক্রি করে। আর ইউন যখনই তাকে খেলার ব্যাপারে বলে, সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এরপর ইউন তার সাথে নানা ব্যাপারে কথা বলছিল, আর লি তাদের ভিডিও করছিল। তবে এমন সময় লি সেই ছেলেটির ব্যাগের মধ্যে হারানো বিজ্ঞপ্তি লেখা কয়েকটি পোস্টার দেখতে পায়, কিন্তু ছেলেটি তখন দ্রুত তার ব্যাগটি নিয়ে নেয়। আর সে তাদেরকে বলে যে কাল সে ক্লাবে এসে দেখা করবে। তবে পরের দিন তারা অনেক সময় যাবৎ অপেক্ষা করলেও দেখা যায় ছেলেটি সেখানে আসে না। ইউন তখন জুনিয়র কোচের কাছ থেকে ছেলেটির ব্যাপারে জানতে চায় এবং এটাও জানতে চায় যে সেই ছেলেটি কাকে খুঁজে বেড়াচ্ছে। কোচ তখন তাদেরকে জানায় যে ছেলেটির নাম হচ্ছে ইনসুন। আসলে ইনসুনের যখন 7 বছর বয়স ছিল, তখন কোনো এক কারণে তার বাবা মা তাকে ঘুমের ওষুধ খাইয়ে তারা নিজেরা আত্মহত্যা করে মারা যায়। এরপর থেকে ইনসুন একটি এতিমখানাতে বড় হতে থাকে, আর সেই এতিমখানাতেই তার পরিচয় হয় সুমিন নামক একটি মেয়ের সাথে। তার সঙ্গে ইনসুন বেড়ে ওঠে, আর সুমিনের জন্য ইনসুন নতুন করে বাঁচতে শেখে। এমনকি বড় হওয়ার পর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। সুমিন তার লেখাপড়া বাদ দিয়ে একটি অফিসে চাকরি করত, তবে ইনসুনের এটা মোটেও ভালো লাগতো না। তাই ইনসুন নিজে কাজ করতে শুরু করে, আর সে সুমিনকে তার চাকরি ছেড়ে দিয়ে তার লেখাপড়া চালিয়ে যেতে বলে। যদিও সুমিন এটা করতে চাইছিল না, তারপরও ইনসুনের কথায় সে রাজি হয়ে যায়। এরপর ইনসুনের চাকরির শেষ দিন উপলক্ষে একটি পিকনিকের আয়োজন করা হলে ইনসুন সেখানে চলে যায়। জায়গাটি ছিল বিশাল একটি সমুদ্রের পাড়ের কাছে।
সেদিন রাতে আবার প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল, আর সেদিনেরই একটি দুর্ঘটনায় ইনসুন সমুদ্রের পানিতে তলিয়ে যায়। ইনসুন পাগলের মতো সেখানে ছুটে আসে, তবে আজ পর্যন্ত সুমিনের লাশ কোথাও পাওয়া যায়নি। তাই ইনসুন এখনও বিশ্বাস করে যে সুমিন অবশ্যই বেঁচে আছে। তাই সে শহরের বিভিন্ন জায়গাতে সুমিনের হারিয়ে যাওয়ার ব্যাপারে পোস্টার লাগায়, আর এই কাজ সে বহুদিন যাবতই করে আসছে। তার এসব কর্মকাণ্ডের জন্য পুলিশেরাও তার উপর খুবই বিরক্ত। এসব শুনে লি এবং ইউনের ইনসুনের জন্য খুবই খারাপ লাগে। তারা তখন ইনসুনের কাছে চলে যায়। ইউন তখন ইনসুনকে বলে যে এভাবে করে সে সুমিনকে কখনোই খুঁজে পাবে না। সুমিনকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ফুটবল খেলা, কারণ এই খেলা ইন্টারন্যাশনাল ভাবে সমস্ত জায়গাতেই দেখানো হবে এবং কোরিয়ার প্রত্যেকটি জায়গার মানুষই খেলা দেখবে। যদি সুমিন সত্যিই বেঁচে থাকে তাহলে কোনো না কোনোভাবে সে জানতেই পারবে যে ইনসুন তাকে কতটা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ইনসুনের কাছে এর চাইতে ভালো কোনো অপশন আর হতেই পারে না। ইনসুন এবার তাদের কথায় রাজি হয়ে যায়, আর সে এবার সত্যি সত্যি চলে যায় ফুটবল খেলতে। আর আজকে তাদের ফুটবল খেলা দেখতে সেখানে ক্রাচে ভর দিয়ে আসে হন। এবার তাদের প্র্যাকটিস শুরু হলে দেখা যায় সবাই খুবই মনোযোগের সাথে ফুটবল খেলা প্র্যাকটিস করছিল। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ভালো খেলার চেষ্টা করছিল, কিন্তু তারা যতই ভালোভাবে খেলার চেষ্টা করুক না কেন, দিন শেষে তারা ফুটবলের ব্যাপারে কিছুই বুঝতো না। এরপর ইউন তাদের খেলার স্পিড বাড়ানোর জন্য তাদেরকে নিয়ে সেখানে দৌড়তে শুরু করে, কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই দেখা যায় তারা সবাই ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে। ইউন তখন তাদের সবার পরিস্থিতি দেখে মনে মনে চিন্তা করতে থাকে যে এইটুকু দৌড়ানোর কারণে যদি তাদের এই অবস্থা হয় তাহলে খেলার সময় তারা কি করবে। এবার লি এসে চুপ করে ইউনকে বলে যে অনেক ভালো ব্যবহার হয়েছে। ইউন যেন তাদেরকে এবার রাগ দেখায় এবং বকাবকি করে। একথা শুনে ইউনও এবার অনেক সিরিয়াস হয়ে যায়। সে অনেক রাগান্বিতভাবে তাদের সবার উপর চিৎকার করতে থাকে। তবে এখানে কিন্তু সে রাগ হওয়ার অভিনয় করছিল না, সে সত্যি সত্যি তাদের উপর সমস্ত রাগ ছাড়ছিল। কিন্তু এখানে দেখা যায় প্লেয়াররা উল্টো তার রাগ দেখে তাকে নিয়ে মজা করছিল। আর এক পর্যায়ে সুসন এখানে প্রচন্ড রেগে গিয়ে ইউনকে বলে, তুমি ভালো খেলতে পারো বলে এত অহংকার করছো? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমাদের মধ্যে 5 জন খেলোয়াড়ের সঙ্গে তুমি জিতে দেখাও। ইউন তখন তার কথায় রাজি হয়ে যায়, কারণ ইউনের কাছে তাদেরকে হারানোটা কোনো ব্যাপারই ছিল না। এরপর ম্যাচের মধ্যে ঘটেও ঠিক এমনটাই। ইউন মাত্র কয়েক মিনিটের মধ্যে ম্যাচ জিতে যায়, আর সে তাদের সঙ্গেই ম্যাচ জিতে এমনভাবে সেখানে চিৎকার করতে থাকে যেন মনে হচ্ছিল যে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। সে অনবরত সবার উপর হাসাহাসি করছিল এবং চিৎকার করছিল, যেটা দেখে টিমের প্লেয়াররাও খুবই অবাক হয়ে যায়। এমন সময় দেখা যায় যে সেখানে জিওনের সেই ছোট্ট মেয়েটি চলে আসে। তার মেয়ের নাম ছিল ইসো। ইসোকে দেখে জিওন খুবই খুশি হয়ে যায়। এদিকে লি তখন ইসোর একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে থাকে। লি এখানে ইসোকে তার বাবার সম্পর্কে কিছু কথা বলতে বলে। ইসো তখন বলে, আমার বাবা অনেক ভালো একজন মানুষ। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ আমার বাবা, কারণ সে এত বেশি সহজ সরল মানুষ যে সবসময় মানুষ আমার বাবার এই দুর্বলতার সুযোগ নেয়, তাকে সবাই কষ্ট দেয়। এমনকি আমার মাও টাকার জন্য আমার বাবাকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, তবে আমাকেও তার সাথে যেতে হবে। যদিও আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু আইন অনুযায়ী আমি এখন আমার মায়ের। লি তখন ইসোর কাছে জানতে চায় যে অস্ট্রেলিয়া চলে যাওয়ার আগে তার বাবাকে নিয়ে তার শেষ ইচ্ছে কি। ইসো তখন তাকে বলে, আর মাত্র কিছুদিনের মধ্যেই আমরা চলে যাব, তবে আমি চাই যাওয়ার আগে শেষ কয়েকটি দিন আমার বাবার সাথে কাটাতে। কিন্তু আমার বাবার সাথে আমি কোথায় থাকব? আমার বাবার তো নিজের কোনো ঘর নেই, সে একজন আশ্রয়হীন মানুষ, তাই আমি চাইলেও আমার বাবার সাথে সময় কাটাতে পারবো না। একথা শুনে লিয়ের অনেক মায়া হয়। লি তখন ইসোকে বলে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমাদের টিমের মধ্যে এমন একজন মানুষ আছে যে কিনা কিছুদিনের জন্য তার বাড়িতে তোমাদেরকে থাকতে দেবে, কারণ সে অনেক ভালো মনের একজন মানুষ। এখন থেকে তোমরা থাকবে কোচ ইউনের বাড়িতে। তবে লি এটা ইউনের অনুমতি না নিয়ে সবাইকে বলে দিয়েছিল। এদিকে ইউন তো এই ব্যাপারে কিছুই জানতো না। এরপর ইউন যখন তার টিমের সামনে আসে তখন জিওন তাকে ধরে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সবাই তাকে অনেক ধন্যবাদ দিতে থাকে। জিওনও বারবার তাকে ধন্যবাদ দেয় তার বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইউন এতে বুঝতে পারে যে সবকিছু ঘটিয়েছে লি, তবে এখন সবাই জেনে যাওয়ার কারণে সে এখন তাদেরকে মানাও করতে পারবে না। কিন্তু তার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না যে অন্য কারো ঝামেলা নিজের ঘাড়ে টেনে নিয়ে আসার। অন্যদিকে দেখা যায় জিওন তার মেয়ে ইসুকে নিয়ে এখন ইউনের বাড়িতেই থাকছে। তাদের বাবা মেয়ের সময়গুলো বেশ ভালোই কাটছে। এবার পরের দিন দেখা যায় ইউন তার টিমের সবাইকে নিয়ে একটি প্রো ফুটবল টিমের সাথে ম্যাচ খেলার জন্য নিয়ে যায়, যাতে করে তাদের খেলার স্কিল আরও ইমপ্রুভ হয়ে যায়। আর সেখানে যাওয়ার পথে দেখা যায় ইউন এখন তার টিমের সবার সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছে।
তারা একে অপরের সাথে খুবই মজা করছে। তবে শুধুমাত্র সুসুনের সঙ্গে ইউনের রেষারেষি ছিল। সুসুন যেন ইউনকে কোনোভাবে সহ্যই করতে পারত না, কারণ তার ভালোবাসার মানুষ জিজন ইউনের জন্য পাগল। সে ইউনকে খুবই পছন্দ করে, তাই ইউনকে দেখলে সুসুনের অনেক জেলাস ফিল হয়। তো এবার খেলার মাঠে পৌঁছলে দেখা যায় যে ইউন যে প্রো ফুটবল টিমের কথা বলেছে সেটা আসলে একটি বাচ্চাদের টিম, যেটা দেখে ইউনের টিমের সবাই অনেক খুশি হয়, কারণ তারা ভাবছিল তারা অনায়াসে এই বাচ্চাদেরকে হারিয়ে দিতে পারবে। তবে ম্যাচের প্রথম হাফেই দেখা যায় যে বাচ্চাদের কাছেই তারা শুরুতে 3টে গোল খেয়ে ফেলে। এবার বিরতির সময় ইউন তার টিমের সবাইকে তার কাছে ডাকে, আর সে সবাইকে বিভিন্নভাবে মোটিভেট করতে থাকে। সে সবাইকে বলে যে তারা বড়দের বিরুদ্ধে খেলে জিতছে নাকি বাচ্চাদের বিরুদ্ধে খেলে জিতছে এটা কোনোভাবেই মুখ্য নয়, মুখ্য হচ্ছে তাদেরকে জিততে হবে। তারা জিতবে এটাই তাদের লক্ষ্য। এবার সেকেন্ড হাফে খেলা শুরু হলে দেখা যায় যে ইউনের টিমের সবার ভেতর যেন অন্যরকম এক জোশ চলে আসে। তারা এবার একদম দুর্দান্তভাবে খেলতে থাকে। এক পর্যায়ে ম্যাচ সমান সমান পর্যায়ে চলে আসে, আর একদম শেষ মুহূর্তে দেখা যায় যে ফাইনালি ইউনের টিম 4 গোল দিয়ে ম্যাচ জিতে যায়। তাদের টিমের মধ্যে এখানে বেশ ভালো একটি বন্ডিং দেখা যায়। তারা এখানে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। অন্যদিকে লি জানতে পারে যে তাদের স্পন্সর চলে গিয়েছে। লি এতে ভীষণ রেগে যায়, কারণ এই স্পন্সরের জন্যই তো তাদের এত কিছু করা। সে এত কষ্ট করে ডকুমেন্টারিগুলো তৈরি করেছে, এগুলো কি এখন বৃথা যাবে? এমন সময় আবার সেখানে ইউন এসে সবকিছু শুনে ফেলে। আর সেও যখন জানতে পারে যে স্পন্সর চলে গিয়েছে, তখন সে রিয়েলাইজ করতে পারে যে এই খেলার পেছনে আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না, কারণ যে আশা নিয়ে সেই টিমকে খেলা শেখাতে এসেছে সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। তাই সেই খেলা শেখানোর নাটক আর করতে পারবে না। এরপর ইউন সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু লি তাকে থামায়। আর লি জুনিয়র কোচকে জিজ্ঞাসা করে যে কত টাকা হলে তারা সবাই খেলা কন্টিনিউ করতে পারবে। জুনিয়র কোচ তাদেরকে জানায় 30 লক্ষ টাকার মতো। তবে ঠিক এমন সময় ইউনের কাছে একটি ফোন আসে। ইউন দৌড়ে ছুটে যায় তার মায়ের কাছে। আসলে তার মাকে পুলিশ ধরে ফেলেছে, আর তাই তার মাই তাকে ফোন করেছিল। যদিও ইউনের তার মাকে এই অবস্থায় দেখতে বেশ খারাপ লাগছিল, তবে ইউন এখানে তার মায়ের কাছে জানতে চায়, আচ্ছা মা, পৃথিবীতে তো সব মায়ের কাছে তার সন্তানই সবচেয়ে আগে, তোমার কাছেও কি তাই? তুমি আমাকে মন থেকে সত্যি করে এই প্রশ্নের উত্তরটা দাও তো। কিন্তু ইউনের মা এই প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারে না। সে তার নিজের ছেলের কথাটুকু বলতেও দ্বিধাবোধ করছিল, কারণ সে তার উশৃঙ্খল জীবন নিয়ে অনেক সুখে আছে। সে তখন ইউনকে বলে যে দ্রুত তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে, কিন্তু ইউন তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তার কাছে চলার মতো একটি টাকাও নেই, তাই সে কোনোভাবেই তাকে ছাড়িয়ে নিতে পারবে না। এমনকি সে তার মাকে পরিষ্কারভাবে এটাও জানিয়ে দেয় যে আজকের পর থেকে তার সাথে তার মায়ের কোনো সম্পর্ক নেই। এসব বলে ইউন সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ইউন আসলে তার মনের কষ্ট থেকে তার মাকে এই সমস্ত কথা বলেছিল। এবার ইউন যখন তার বাড়িতে ফিরছিল, তখন সে একটি জায়গাতে কয়েকটি ছেলেকে দেখতে পায়, যার কিনে একটি মেয়েকে বিরক্ত করছিল। মেয়েটি আর কেউ নয় বরং জিজুন। ইউন তখন প্রথমে ছেলেগুলোকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো তার কোনো কথা না শুনে উল্টো তার উপরেই হামলা করে বসে। তাই ইউনও তখন বাধ্য হয়ে তাদের সাথে লড়াই শুরু করে দেয়। তবে আড়াল থেকে কেউ একজন এই সমস্ত ঘটনার ভিডিও করে ফেলেছিল, তাই ইউনের এই খবরটিও পুরো দেশে একদম ভাইরাল হয়ে যায়। ব্রেকিং নিউজগুলোতে দেখানো হতে থাকে যে সাবেক খেলোয়াড় ইউন আবারও মারামারি করেছে। এতে করে দেশের মানুষ ইউনকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে। তবে এরপর ইউন এবং তার টিম জানতে পারে যে এই কাজটি মূলত করেছে দুসিক নামক সেই সাংবাদিক, যাকে ইউন একবার সকলের সামনে ঘুষি মেরেছিল। ইউনের টিম তখন সেই সাংবাদিকের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই ছেলেগুলো একটি মেয়ের সাথে অনেক বাজে আচরণ করছিল, তাই ইউন তাদেরকে মারতে বাধ্য হয়েছে। কিন্তু দুসিক তাদেরকে বলে এই ব্যাপারে কি তাদের কাছে কোনো প্রমাণ আছে? এমনকি ইউন জিজুন নামক যে মেয়েটিকে বাঁচিয়েছে সেও তো নিজের মুখে কিছুই বলছে না। একমাত্র সেই ইউনকে নির্দোষ প্রমাণ করতে পারে। এবার লি তখন সোজা জিজুনের কাছে চলে যায়। জিজুন তার রুমের মধ্যে দরজা বন্ধ করে বসেছিল। লি তখন দরজার বাইরে থেকে জিজুনকে বোঝানোর চেষ্টা করে যে সেদিন তার সাথে কি কি ঘটেছিল সেটা পরিষ্কারভাবে বলার জন্য। এতে করে তার প্রিয় খেলোয়াড় ইউনের অনেক উপকার হবে। এরপর জিজুন রুম থেকে বেরিয়ে আসার পরও সে তাদেরকে কিছুই বলছিল না। তবে সে তাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যায় যেখানে সেই ছেলেগুলো তাকে বিরক্ত করছিল। সে তখন ইশারা দিয়ে পাশের একটি বিল্ডিং এর দিকে দেখিয়ে দেয়, আর একটি মোবাইলের দিকে ইশারা করে। এবার কিছুক্ষণ পরে লি এবং বাকি সবাই বুঝতে পারে যে সেদিন রাতে তার সঙ্গে যা ঘটেছিল কেউ একজন সেটার ভিডিও করেছে, যে কিনা এই বিল্ডিংটিতে থাকে। সেটা জিজুন দেখেছিল। লি তখন সেখান থেকে সেই ভিডিওটি সংগ্রহ করে নিয়ে আসে।
আর সেই ভিডিওতে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে ইউন আসলে জিজুনকে বাঁচিয়েছিল। ইউন এমনি এমনি মারামারি করেনি। এবার ইউনের ইমেজ বাঁচানোর জন্য লির কাছে দুর্দান্ত একটি সুযোগ চলে আসে। লি তখন এই ভিডিওটির সাথে সাথে এতদিন ইউনের যে সমস্ত ভিডিও করেছিল, অর্থাৎ আশ্রয়হীনদের খেলা শেখানোর পাশাপাশি জিওন এবং তার মেয়েকে তার বাড়িতে আশ্রয় দেয়া, এই সব কিছু মিলিয়ে একটি সুন্দর ডকুমেন্টারি তৈরি করে ফেলে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার পর খুব দ্রুত এই ভিডিওটি পুরো কোরিয়াতে একদম ভাইরাল হয়ে যায়। এর ফলে দেখা যায় যে সমস্ত মানুষেরা এতদিন ইউনের বিরুদ্ধে ছিল, তারাও এবার ইউনকে সাপোর্ট করতে শুরু করে। নিউজ চ্যানেলগুলো ইউনের পক্ষে কথা বলতে শুরু করে, যার ফলে ইউনের প্রতি আবারও মানুষের ভালোবাসা তৈরি হয়। এদিকে লি তার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপলোড দিয়েছিল, সেটাতে এত বেশি পরিমাণ ভিউজ আসতে শুরু করে যে সেই একটি ভিডিও থেকে তারা প্রচুর টাকা উপার্জন করে ফেলে। এভাবেই খুবই অল্প সময়ের মধ্যে তাদের বিশ্বকাপে যাওয়ার জন্য যে টাকার প্রয়োজন ছিল, সেটা সম্পূর্ণভাবে ম্যানেজ হয়ে যায়। এতে টিমের সবাই প্রচণ্ড খুশি হয়। এবার দেখা যায় ইউনকে তার এজেন্সির মালিক ডেকে পাঠিয়েছে এবং সে ইউনকে জানায় যে তাদের এজেন্সির পক্ষ থেকে তার জন্য একটি রিয়েলিটি শো এর আয়োজন করা হয়েছে, যেখানে একটি জঙ্গলে গিয়ে তাকে বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে হবে। আর এই রিয়েলিটি শোটি আয়োজিত হবে তাদের বিশ্বকাপ খেলা ঠিক আগের দিন। অর্থাৎ এই রিয়েলিটি শোটি করতে গেলে সে খেলায় থাকতে পারবে না, তাই ইউন এজেন্সির মালিককে মানা করে দেয়। তবে এজেন্সির মালিক তখন তাকে বলে, তুমি এসব কি করছো ইউন? এত কষ্টের পর তোমার ইমেজ ঠিক হয়েছে, আর তুমি তোমার কেরিয়ার বাদ দিয়ে এখন সেই আশ্রয়হীন টিমদেরকে নিয়ে পড়ে থাকবে? ওই টিমের পেছনে তুমি তোমার সময় নষ্ট করো না, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। তার চাইতে ভালো তুমি যদি এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করো, তাহলে তোমাকে অ্যাডভান্স অনেক টাকা দেওয়া হবে, যেটা এখন তোমার অনেক বেশি প্রয়োজন। আর ইউনের সত্যি সত্যি অনেক টাকার প্রয়োজন ছিল, তাই ইউন এখানে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এবার দেখা যায় ইউন তার টিমকে খুবই ভালোভাবে ট্রেনিং দিতে শুরু করে, আর সে তার পুরো টিমকে জানিয়ে দেয় যে বিশ্বকাপ খেলার দিন সে তাদের সাথে থাকতে পারবে না, তবে খেলা জেতার জন্য যা কিছু করতে হয় সে তাদের জন্য সেটা করবে। এরপর দেখা যায় কিছুদিন পর ইউনের মা ছাড়া পেয়ে যায়, আর সে অনেক অনুরোধ করে ইউনের সাথে দেখা করে। সে আসলে তার ছেলের সাথে একটু সময় কাটাতে চাইছিল। হয়তো সেদিনের পর সে তার ভুল কিছুটা বুঝতে পেরেছে। সে ইউনের সাথে খাবার খায়, গল্প করে, এমনকি ইউনের যে পুরনো ফুটবল ম্যাচগুলো ছিল সেগুলো তারা মা ছেলে মিলে দেখতে থাকে। ইউনের মা তখন ইউনকে বলে যে ইউন তার কাছ থেকে দূরে থাকলেও সে তাকে এভাবেই প্রায় সময় দেখত। সে চায় ইউন যেন আবারও তার নিজের জায়গাতে ফিরে যায়। এবার দেখতে দেখতে বিশ্বকাপ ফুটবলের সময় একদম ঘনিয়ে আসে। দেখা যায় টিমের সবাই ইউনকে ছাড়ে খেলার জন্য যাচ্ছে, আর এখন তাদের টিমের কোচ বানানো হয়েছে হনকে, কারণ হন তাদের সবার চাইতে অনেকটাই ভালো খেলে। তবে ইউনকে ছাড়া তাদের সবারই অনেক মন খারাপ ছিল। আর তারা যখন এই সমস্ত ব্যাপারে কথা বলছিল, ঠিক তখনই দেখা যায় সেখানে স্যুটবুট পরে হিরো সেজে ইউন চলে আসে। তাকে দেখেও মনে হচ্ছিল সে কোথাও যাচ্ছে। সবাই ভাবে সে হয়তো তার রিয়েলিটি শো এর জন্য যাচ্ছে, কারণ আজকে সে শো এর কথা ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে ইউন আসলে তাদের সাথেই যাচ্ছে। এটা জানতে পেরে তাদের তো খুশির কোনো সীমাই থাকে না। তারা সেখানে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর সেদিনই তারা পৌঁছে যায় বুদাপেস্ট শহরে, যেখানে তাদের খেলা অনুষ্ঠিত হবে। সেখানকার রাস্তায় প্রত্যেকটি টিমই নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করছিল, আর এখানকার সমস্ত খেলোয়াড়ই আশ্রয়হীন ছিল। এবার যখন ইউনের টিম এখানকার উদ্বোধনী ম্যাচ দেখে, তখন তারা এখানকার খেলোয়াড়দের খেলা দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা কোনো আশ্রয়হীন টিম, বরং তাদের প্রত্যেককে আন্তর্জাতিক মানের ফুটবলার মনে হচ্ছিল। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে ফুটবল খেলা শুরু হয়ে যায়। এখন কোরিয়ার সাথে খেলা হবে কোস্টারিকা নামক একটি দেশের টিমের। দেখা যায় খেলা শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা গোল দিয়ে ফেলে। কোরিয়ার টিম অনেক চেষ্টা করেও তাদেরকে কোনোভাবেই একটি গোলও দিতে পারছিল না, বরং এদিকে কোস্টারিকার গোল হতেই থাকে। আর এক পর্যায়ে 12 গোলে তারা জিতে যায়। এটা দেখে টিমের সবাই অনেক হতাশ হয়ে পড়ে, আর ইউনো বুঝতে পারে না যে সে কি বলে তাদেরকে সান্ত্বনা দেবে, আর সে কিভাবে তাদেরকে লিড করলে তারা ভালো খেলবে। অন্যদিকে রাস্তা দিয়ে মন খারাপ করে ইনসুন হাঁটছিল, কিন্তু এমন সময় একটি দল ইচ্ছে করে তার গায়ে পড়ে এসে ঝগড়া করে। তারা বলতে থাকে যে ইনসুন নাকি তাদেরকে ধাক্কা দিয়েছে। তারা তখন ইনসুনকে তাদের খেলা নিয়েও অনেক আজে বাজে কথা বলে, এমনকি এক পর্যায়ে তারা ইনসুনের গায়েও হাত দেয়। এদিকে দেখা যায় ইউন এখানে ঝগড়া না থামিয়ে সে নিজেও উল্টো সেই টিমের সাথে মারামারিতে লেগে যায়। তবে এমন সময় লি কোনো মতে এসে তাদেরকে থামিয়ে সেখান থেকে নিয়ে যায়। লি তখন তাদের সবাইকে বলে তাদের এখন উচিত শুধুমাত্র খেলাতে ফোকাস করা। তাদেরকে এখন আরো 10টি ম্যাচ খেলতে হবে, যার বেশিরভাগই হবে ইউরোপীয় শক্তিশালী সমস্ত দলের সাথে। লি এখানে আরো বলে যে তাদেরকে বিশ্বকাপ জিততেই হবে এমন কোনো কথা নয়, তাদেরকে শুধুমাত্র একটি ম্যাচ জিতলেই হবে।
কারণ তার ডকুমেন্টারির জন্যই একটি ম্যাচ জেতা অনেক জরুরি। তবে যেখানে লি ইউন জুনিয়র কোচ তাদের টিম নিয়ে অনেক চিন্তিত ছিল, সেখানে টিমের প্লেয়ারদের যেন কোনো হুঁশি ছিল না। তারা রাস্তাতে গিয়ে নাচ গান করতেই ব্যস্ত ছিল। এমনকি নাচতে নাচতে সুসন তার হাতি ভেঙে ফেলে, যার ফলে সে আর পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবে না। ইউন এতে তাদের উপর ভীষণ রেগে যায়। ইউন কিছুতেই বুঝতে পারছিল না যে তারা এখন এক্সট্রা প্লেয়ার কোথায় পাবে। এদিকে লি খবর পায় যে টিমের মধ্যে যাদের খেলোয়াড়দের সংকট রয়েছে তারা চাইলে অন্য দেশের প্লেয়ারদেরকে ভাড়া করে নিতে পারবে। লি তখন দুজন ব্রাজিলের প্লেয়ারদেরকে ভাড়া করে নিয়ে আসে। তবে এই বিষয়টি ইউনের কাছে মোটেও ভালো লাগে না, কারণ অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে যদি তারা জিতেও যায় এটা তাদের দেশের জন্য অসম্মানজনক। কিন্তু তারপরও তার কাছে আর কিছুই করার ছিল না। এবার দেখা যায় তাদের পরের ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের সাথে। তবে তাদের টিমে ব্রাজিলে যে দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছিল তারা খুবই দুর্দান্ত খেলছিল, আর তাদের জন্য ইউনদের টিম এই ম্যাচটি জিতে যায়। পুরো ম্যাচে সেই দুজন প্লেয়ারই শুধুমাত্র গোল করে। কোরিয়ার একজন প্লেয়ারও ভালো পারফরমেন্স করতে পারে না, তাই ইউনের কাছে এই জয়ের কোনো মূল্যই ছিল না। সে অনেক অপমানিত বোধ করছিল। ইউন তখন তার দলের সামনে এসে তাদের সবাইকে বলে, এখানে হয়তো আমরা কোনো ইতিহাস তৈরি করে যাব, না হলে তৈরি করে যাব কিছু স্মৃতি। তাই তোমরাই ঠিক করো যে তোমরা কি করতে চাও। এতগুলো দিন তোমাদেরকে এত কষ্ট করে আমি খেলা শিখিয়েছি, এখন তোমরা আমার এই প্রতিদান দিচ্ছ? আমাকে এভাবে অন্য দেশের প্লেয়ারদের সামনে লজ্জায় ফেলছ? তোমাদের জন্য আমি আমার কেরিয়ার ছেড়ে দিয়ে এখানে এসেছি, কিন্তু তোমরা কি আমার জন্য কিছুই করতে পারো না? এসব কথা শুনে সকলের মধ্যে যেন অদ্ভুত এক শক্তি চলে আসে। তারা সবাই এবার দৃঢ় প্রতিজ্ঞা করে যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার চেষ্টা করবে। এবার তাদের পরের ম্যাচ ছিল জার্মানির সাথে। খেলার প্রথমার্ধে দেখা যায় যে ব্রাজিলের সেই প্লেয়ার দুজনকে মাঠে নামানো হয় না, শুধুমাত্র কোরিয়ান টিম মেম্বাররা খেলতে থাকে। এবার সবাই মিলে আপ্রাণ চেষ্টা করতে থাকে যাতে করে কোনো মতে তারা ম্যাচটি জিতে যায়। যদিও জার্মানি গোল দিতে পারছিল, কিন্তু সবাই মিলে সেটা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছিল। তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। এরপর দেখা যায় ভাঙা হাত নিয়ে খেলতে নেমে পড়ে সুসন। সে যেহেতু সবার চাইতে অনেকটা ভালো খেলোয়াড় ছিল, তাই সে জার্মানির বেশ কয়েকটি গোল আটকে ফেলে। আর খুশিতে সে দৌড়ে এসে ইউনের সাথে হাত মেলায়। এই প্রথমবার সুসন ইউনের সাথে ভালো আচরণ করছে। আর ইউনো আজকে তার টিম মেম্বারদের প্রতি খুবই খুশি ছিল, কারণ তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। তবে এমন সময় জার্মানির গোল ঠেকাতে গিয়ে গোলকিপার মন আহত হয়ে যায়, যার ফলে তারা এই ম্যাচটি জিততে পারে না। যদিও কোরিয়া জার্মানির কাছে একদম হারার পথেই ছিল, তবে ইউন তাদের সবাইকে ভরসা দিয়ে বলে যে আজকে তারা প্রত্যেকেই ভালো খেলেছে, তারা চেষ্টা করলে অবশ্যই আরো ভালো কিছু করতে পারবে। এখন তাদের টিমের মধ্যে দুজন খেলোয়াড় ইনজুরিতে ছিল, একজন গোলকিপার মুন, আরেকজন সুসন। তাই জুনিয়র কোচ তাদের সবাইকে বলে যে এখন তাদের উচিত ব্রাজিলের সেই দুজন খেলোয়াড়দেরকে খেলতে দেয়া। তবে কোনো প্লেয়ারই এখানে নিজেদের জায়গা ছাড়তে চাইছিল না। তাই এখানে প্রত্যেকটি খেলোয়াড়ই জোশের সাথে বলে যে তাদের অন্য দেশের খেলোয়াড়দের কোনো প্রয়োজন নেই, তারা ভালো খেলতে পারে বলেই তারা এই আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে পেরেছে। তাহলে নিশ্চয়ই তাদের কোনো না কোনো যোগ্যতা আছে, আর সেটাই তারা প্রমাণ করবে। একথা শুনে ইউন, লি এবং জুনিয়র কোচ খুবই খুশি হয়ে যায়। এদিকে তখনও হন একটি ম্যাচও খেলেনি, কারণ তার পায়ে বড় ইনজুরি ছিল। তাই হন এখানে ইউনের কাছে অনুরোধ করে বলে যে এবার সে তার টিমের জন্য কিছু একটা করতে চায়, তার যা কিছুই হয়ে যাক সে খেলতে চায়। ইউন যেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত না করে। এরপর হনকেও খেলার সুযোগ দেয়া হয়। এবার খেলার দ্বিতীয়ার্ধে দেখা যায় যে এবারও ব্রাজিলের সেই দুই প্লেয়ারকে বাদ দিয়ে কোরিয়ান টিম খেলতে নেমে যায়। তবে তখনও তারা খুব একটা সুবিধা করতে পারে না, কারণ জার্মানির টিম খুবই শক্তিশালী ছিল। এমন সময় দেখা যায় ইনসুন গভীর চিন্তায় পড়ে যায়। আসলে খেলতে নামার আগে ইউন ইনসুনকে বলেছিল, তোমাকে তোমার ভালোবাসার মানুষের জন্য ভালো খেলতে হবে। তুমি যত বেশি ভালো খেলবে তত বেশি তোমার কথা চারিদিকে ছড়িয়ে পড়বে, আর এভাবেই হয়তো তুমি সুমিনকে তোমার জীবনে ফিরে পাবে। এসব কথা ভাবতে ভাবতে ইনসুন অনেক ভালোভাবে খেলার চেষ্টা করে, আর ইউন তার টিমের প্রত্যেকটি প্লেয়ারকে এভাবেই মোটিভেশন দিয়েছিল। দেখা যায় এখন গোলকিপারের দায়িত্বে ছিল হন। তার পায়ে সমস্যা থাকার পরেও সে দুর্দান্তভাবে একের পর এক গোল আটকাতে সক্ষম হচ্ছিল। এদিকে কোরিয়ান টিমের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে দর্শকরাও এবার তাদেরকে সাপোর্ট করতে শুরু করে, কারণ এতগুলো ম্যাচে তারা সবাই কোরিয়ার এমন রূপ দেখেনি। সবাই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখেই দেখছিল, কিন্তু এবার তাদের খেলা দেখে সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর দর্শক সারিতে বসে থাকা সবাই কোরিয়া কোরিয়া বলে চিৎকার করতে থাকে। এতে করে সমস্ত খেলোয়াড়রা অনেক খুশি হয়ে যায়। তবে তারা প্রত্যেকেই খেলার মাঠে অনেকবার আঘাত পাচ্ছিল, কিন্তু তারপরও তারা ঘুরে দাঁড়াচ্ছিল। সবচাইতে বেশি অবস্থা খারাপ হয় গোলকিপার হনের, কিন্তু তারপরও হন তার খেলা চালিয়ে যায়।
এদিকে ইউন সহ দর্শক সারির সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কারণ খেলা শেষ হতে আর মাত্র 1 মিনিট সময় বাকি ছিল। এমন সময় দেখা যায় ইউন হনের দিকে কিছু একটা ইশারা করে। হন তখন টিমের সবাইকে চোখের ইশারায় কিছু একটা বলে। এবার দেখা যায় হন অনেক জোরে বল ছুড়ে দেয়, আর সেটা সোজা চলে যায় ইনসুনের কাছে। আর ইনসুন বলটি পেয়ে 1 মুহূর্তের মধ্যে গোল করে ফেলে এবং খেলাও সেখানে শেষ হয়ে যায়। কোরিয়ান টিম এই প্রথম তাদের গোল দিতে সক্ষম হয়েছে, তাই পুরো স্টেডিয়াম যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। ইউন দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরে। যদিও তারা এই বিশ্বকাপ জেতেনি, তারপরে একটি ম্যাচের আনন্দই ছিল যেন তাদের কাছে বিশ্বকাপের চাইতেও বড়। এবারের পরের ম্যাচগুলোতে দেখা যায় তারা প্রতিটি ম্যাচে খুবই আত্মবিশ্বাসের সাথে খেলে। তবে তারা বিশ্বকাপ না পেলেও তারা সেরা উদীয়মান দলের খেতাব পায়। তাদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাদেরকে অনেক সম্মাননা দেওয়া হয়। সবাই তখন অনেক আনন্দের সাথে কোরিয়াতে ফিরে আসে। কিন্তু সেই বিশ্বকাপের পর তাদের প্রত্যেকের জীবনে অনেক বড় পরিবর্তন আসে। তারা কেউ আর এখন আশ্রয়হীন ছিল না, প্রত্যেকের মাথার উপর থাকার মতো একটা ছাদ ছিল। লিয়ের ডকুমেন্টারি চারিদিকে অনেক ভাইরাল হয়েছে এবং নাম্বার 1 অ্যাড ফার্মের পুরস্কার পেয়েছে। এদিকে হনের মেয়েও তার ভুল বুঝতে পেরে হনের নাতিকে নিয়ে তার সাথে দেখা করতে আসে। নাতিকে কোলে নিয়ে যেন হনের জীবন একদম পরিপূর্ণ হয়ে যায়। অন্যদিকে জিওনের মেয়ে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে, তবে যাওয়ার আগে সে তার বাবাকে জানিয়ে গিয়েছে যে সে এখন তার বাবাকে নিয়ে একদমই চিন্তা করবে না, কারণ তার বাবা এখন বুঝতে শিখেছে, অনেক বড় খেলোয়াড় হয়েছে। সে তাড়াতাড়ি তার লেখাপড়া শেষ করে তার বাবার কাছে ফিরবে। অন্যদিকে জিজুন একদিন খাবার খেতে খেতে সুসনকে হ্যান্ডসাম ফুটবলার বলে, আর সুসনের সাথে সে প্রথম কথা বলে, যার জন্য সুসন খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এদিকে ইনসুন এখনও রাস্তায় রাস্তায় নিউজ পেপার বিক্রি করত, আর একদিন এভাবেই সে রাস্তাতে একটা মেয়েকে দেখতে পায়। আর প্রথম দেখাতেই মেয়েটিকে তার ভালো লেগে যায়, কারণ মেয়েটি দেখতে অনেকটা সুমিনের মতোই ছিল। তবে ইনসুন আসলে অনেকদিন আগে এটা রিয়েলাইজ করে ফেলেছিল যে সুমিন আর কখনোই তার জীবনে ফিরবে না। সুমিনের স্মৃতি নিয়ে তাকে বেঁচে থাকতে হবে, তবে অবশ্যই তাকে তার জীবনটা নতুনভাবে শুরু করে এগিয়ে যেতে হবে। অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই। ইউনকে অনেক সম্মানের সাথে তার টিমে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আর আজকে ছিল ইউনদের টিমের একটি ইন্টারন্যাশনাল ম্যাচ। দেখা যায় ইউনকে সেই ম্যাচে সাপোর্ট করার জন্য সেখানে সবাই এসেছে। লি ইউনের মা এবং তার বর্তমান হাজবেন্ড। ইউনের মায়ের আবার এখন ছোট্ট একটা মেয়েও রয়েছে। তো সবাই মিলে তখন ইউন ইউন বলে ইউনকে চিয়ার আপ করতে থাকে। আর ইউন খুবই দুর্দান্তভাবে তার আগের পারফরমেন্সে ফিরে যায় এবং খুবই আত্মবিশ্বাসের সাথে আগের মতো গোল করে ফেলে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।